পরমার চোখটা কিঞ্চিৎ ঝাপসা হয়ে গেছে। সামনে বসা হাফ প্যান্টের নীলচে রঙের চুলের মেয়েটা মুচকি মুচকি হাসছে। ভারী দোষী দামালি নিতা। চয়ন মানে পরমার ছেলের সঙ্গে প্রথম যেদিন বাড়ি এসেছিল সেদিন গা পিতে চলে উঠেছিল পরমার। একটা জিন্স, তাও হাঁটুর কাছে কীরকম ছেঁড়া, ববকাট লালচে চুল, আর একটা জিন্সের শার্ট। শান্তশিষ্ট ছেলের বান্ধবী এমন হবে ভাবতেই পারিনি পরমা। সেই মেয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেই গলা জড়িয়ে ধরে বলেছিল, ওইসব মামনি টামনি বলবো না, মা বলে ডাকবো তোমাকে। সেদিন ওই টাকাপুকা মেয়েটার মা ডাকে কী ছিল কে জানে। পরমা দুর্ধর্ষ বল, জাজরাল শাশুড়ি আর 50 জনের যৌথ পরিবারের সামনে একাই ছিলেন চয়নের পাশে, আর ওই দুষ্টু মেয়েটা সাপোর্ট হয়ে। বিয়ের পর সেই মেয়ে বাড়িতে ঢুকেই বরকে চিরাচরিত ওগো শুনছ না বলে, এই চয়ন তুই তোকারি করেছে। পরমাকে বারবার শুনতে হয়েছে, বেহায় মেয়ে ছেলে বাড়ির বউ হয়ে এসেছে। পরমা শাশুড়ি আশির কোঠায়, তিনি তো আড়লে নাতবউকে বেশ্যামাকে বলতেও ছাড়েননি। চয়নটা একেবারে মায়ের মতো, বাপ ছেলেবেলা থেকেই বলতো মেনি মুখ। তা সেও বইয়ের নামে এইসব কথা শুনে খুব কষ্ট পায়। পরমা মুখে কিছু বলেনি। একদিন নিতাকে কাছে ডাকে। পরমা কিছুটা কুণ্ঠিত হয়ে বলে, নিতা, এটা তো একটা যৌথ পরিবার, বোঝো তো। মানে তুমি চয়নের সাথে আমাদের ঘরে মারপিট করো, ঝগড়া করো, তুই তুকারি করো, কোনো আপত্তি নেই, কিন্তু মেয়েটার দৃষ্টি স্থির। নিতার চোখে চোখ রেখে বলেছিল, এই সংসারে ভালো বউ হয়ে কি পেলে মা? নিজের সব ইচ্ছে বিসর্জন দিয়ে এত অ্যাডজাস্টমেন্টের মানে কি? ঠাকুমা আমাকে পেছনে প্রস্টিটিউট বলেন, আর তোমার হাতে তৈরি চাই একটু চিনি কম হলে হাড় হাওয়াতে বলেন। একটু নয় নিজের মতো হলে মা, সবার মতো হয়ে লাভ কি? সেদিনের প্রশ্নের উত্তর দিতে পারেননি পরমা। 16 বছরের পরমার সাথে 30 বছরের তপনের বিয়ে। ফুলসজ্জার পর থেকে দিনের বেলায় সংসারের প্রতিটি মানুষ আর রাতে বিছানায় স্বামীকে মুখ বুজে সুখী করেছেন। নিজের পছন্দের রং নীল, আকাশের নিচে ছাদে দাঁড়িয়ে গান করা, বৃষ্টি ভেজা, হাতে হাত রেখে। না, 25 বছরের বিবাহিত জীবনে এইগুলো হয়নি। কিন্তু স্বপ্ন কি সেই ষোড়শী পরমা ছিল না? ঠিক এইগুলো। 6টা মাস ছিল মেয়েটা এই বাড়িতে। এর মধ্যে একদিন চুপি চুপি চয়নের সাথে পরামর্শ করে নিতা লেগে নিয়ে গিয়েছিল পরমাকে। ফেরার পথে বাজি রেখে ফুচকা খেয়েছিল ওরা তিনজন। ইচ্ছে করে কিনা কে জানে, পরমাকে বাজিতে জিতিয়ে দিয়েছিল। 44-এর পরমার মধ্যে নতুন করে ষোড়শী মেয়েটা যেন ঘিচুকে দিয়েছিল। বৃষ্টি ভিজতে ভিজতে পরমার মনে হয়েছিল ততটা খারাপ নয় এই দামাল মেয়েটা, বরং মিষ্টিরাদের ঝিলিক নিয়ে এসেছে চয়নের জীবনে, সেই সঙ্গে ওরও। সেদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাড়ি ফেরার পর শাশুড়ি বলেছিলেন, বাড়ির বউ রাস্তায় চলে ফিরছেন। স্বামী রাতে বলেছিলেন, আমার বাড়িতে আমার নিয়মের বাইরে চললে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। বেহায়াপনা আমাদের বাড়ির বউদের মানায় না। সেদিন সারা রাত বৃষ্টি হয়েছিল। জানালার পাশে ঠাই বসেছিল পরমা। ওই আধপাগল মেয়েটা অফিসে যাওয়ার আগে আঁচলে মুখ মুছে গালে আদর করে যায়। কখনো সন্ধ্যায় চকলেট বা আচার নিয়ে আসে। জোর করে শনিবার দুপুরে খেজুর খাইয়ে দিয়ে বলে, মা খাও, তুমি কাঁদ তো তোমার সংসার কাঁদ, কে আপন? এই ঘুমিয়ে আছে যে মানুষটা, ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলেন, ভালো রাখার দায়িত্ব নয়। এই মস্ত সংসার নাকি ছেলে আর বৌমা? সত্যি বৌমা কি? কবে যেন ভীষণ আপনজন হয়ে গেছে নিতা, অনুভব করেছিল পরমা। বিয়ের 6 মাস পর ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়েছে চয়ন আর নিতার। বাড়ির সকলে হাঁপ ছেড়ে বাঁচল যেন, আপদ বিদায় হচ্ছে। শুধু পরমার বুকটা যেন এফড় ওফড় হয়ে যাচ্ছে। মেয়েটা চলে যাবে, কে রোজ অমন বারবার মামা করে ডাকবে? চয়নকে ছেড়েই বা থাকবে কি করে? ওরা দুজন চলে গেল, এই প্রথম নিতার চোখে জল ছিল। সকালে একটা সুন্দর নীল শাড়ি পরেছিল ও। ঠাকুমাকে প্রণাম করতেই নাতি নাতবউকে শত পুত্রভব আশীর্বাদ করলেন। চয়নের বাবু ছেলে বইয়ের বছরের আয়ের কথা আজকাল গর্ব করে সকলকে বলে বেড়াচ্ছেন। শুধুমাত্র পরমা যেন ভেতরে ভেতরে সব হারালো। আসলে মেয়েরা সংসারে ভালোবাসার কাঙাল রয়ে গেছে আজও। পুজোয় এবার চয়ন ছুটি পায়নি। অগত্যা ঠাকুমাকে ফোন করে ছেলের সে কি কান্না। চয়নের ঠাকুমা শেষ পর্যন্ত নিজের ছেলেকে ডেকে বললেন, সত্তর পরমার ব্যাঙ্গালোরে যাওয়ার ব্যবস্থা হোক, নাতির মন খারাপ সহ্য করতে পারবেন না। পরমার প্রথম প্লেনে চড়ছেন। স্বামী কত কিছু বললেন, শেষ পর্যন্ত বলে রাখলেন,
অশিক্ষিতের মতো প্লেনে উঠে বাংলায় কথা বলতে যেও না। নিতা ফোন করে অবশ্য পরমাকে সব বুঝিয়ে দিয়েছিল। সেই মতো কাউন্টারের টিকিট, একটু সাহায্য চাওয়া। আর সত্যি বলতে বাচ্চা ছেলে মেয়েগুলো হাসি মুখে খুব সাহায্য করলো পরমাকে। ইংরেজি না বলতে পারা যে কলকাতায় অশিক্ষার লক্ষণ নয়, এই প্রথম পরমার মনে হলো। ব্যাঙ্গালোরের আবহাওয়া কি মনোরম। এয়ারপোর্টের বাইরে জয়ন আর নিতা দুজনেই এসেছে। নিতা চুল একটু লম্বা করেছে, আর লালের বদলে নীলচে ছোঁয়া। বেশ লাগছে মেয়েটাকে। চোখ টিপে বলল, কেমন লাগছে বলো মা। পরমা ওকে অবাক করে দিয়ে গালে একটা চুমু দিয়ে বলল, ঠিক আমার মৎস্যকন্যা। 10 তলায় থাকে দুজনে, কি সুন্দর ছিমছাম। এইরকমই তো পছন্দ করে পরমা। খুব তারিফ করলো ছেলে বইয়ের গৃহসজ্জার। মেয়েটা একটা স্কার্ট আর টপ এনে বলল, এইগুলো ঝটপট পরো তো দেখি। পরমা তো চক্ষু চড়ক গাছ। বলিস কি, এইসব পরবো? তোদের ঠাকুমা দেখলে কি হবে জানিস? দেখবেনও না, জানবেনও না। সাতটা দিন নিজের মতো করে নিজের জন্য একটু বাঁচো মা, অনেক তো হলো। আক্ষেপ হয় না তোমার নিজের জন্য একটু? জয়েন মায়ের হাত ধরে বলল, দুপুরে জয়েন মটন স্টিক রান্না করেছে। পরমাকে শত অনুনয়ের পর ইষ্টনাম জপ করে খাওয়ানো গেছে, সাথে অবশ্যই রেড ওয়াইন। অনেকদিন পর গান গাইতে ইচ্ছে করছে পরমার। গলা ছেড়ে গান গাইতে শুরু করলো একের পর এক। সামনের দুই শ্রোতারা তো এটাই চেয়েছিল, মানুষটা কিছু মুহূর্ত সুখী হোক, নিজের মতো, নিজের জন্য। রেড ওয়াইনের জন্য নাকি জীবনের প্রথমবার স্বাধীনতা অনুভব করে ভীষণ রকমের ভালো লাগছে পরমার। সামনে সোফায় নীলচে চুলের মেয়েটাকে খুব আপন মনে হচ্ছে। এত বছর সংসার করেছে পরমা। মা হারানো মেয়েটা বারবার শুধু ভালোবাসা চেয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ ওকে এমন করে ভালোবাসেনি। ছেলের জন্য আজ মেয়েটাকে পেয়েছে। না, মেয়ে নয়, নিতা যেন সেই ছেলেবেলার আকাশের মাঝে তারা হয়ে হারিয়ে যাওয়া মায়ের রূপ। সেই কোন ছেলেবেলায় মাকে হারিয়েছে পরমা। হঠাৎ কি মনে হলো, নিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ল ও। নরম নরম আঙুলগুলো কপাল ছুঁয়ে যাচ্ছে। চুলে বিলি কেটে দিতে লাগলো নিতা। পরমা ঘুমিয়ে পড়েছে অনেক দিন পর। সেই কোন ছেলেবেলায় মা ঠিক এমন করে আদর করে ঘুম পাড়াতেন ওকে। আহ, স্নেহের পরশবোধ হয় এমনটাই হয়। সম্পর্কের ঊর্ধ্বে, ভালোবাসায় মোড়ানো।